Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে তোমাদের জন্য পলিটি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি। টপিকটা হলো ফান্ডামেন্টাল ডিউটিস। গত ক্লাসে আমি ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করেছিলাম, যেটা আমাদের কনসেপ্ট সহ ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসের মধ্যে ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে আলোচনা করব, কনসেপ্ট প্লাস এমসিকিউ। তার মধ্যে কিছু ওয়ান লাইনারও রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আর কোনো কনফিউশন থাকলে বা তোমরা যদি নোটস নিতে চাও, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আমাদের কাছে কিন্তু নোটসটাও অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2 এগুলি নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি নোটসটা নিতে চাও সেটাও নিতে পারো। নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন নোটের প্রাইসটা কত হবে, কীভাবে কালেক্ট করবে, সেটা সম্পূর্ণ বিষয়টা আমি বলে দেব। আগে তোমরা ক্লাসটা দেখতে থাকো, তারপর বাকি বিষয়টা বলে দিচ্ছি। এবং এটাও বলে দিই, আমরা যে অফলাইন ক্লাসেরও কিন্তু সুবিধা রয়েছে আমাদের কোচিং সেন্টারে। তোমরা যদি অফলাইন ক্লাস নিতে চাও টেটের জন্য, তাহলে আমাদের কোচিং সেন্টারে তোমরা চলে আসতে পারো। নতুন একটা ব্যাচ শুরু করেছি আমরা, যেটা হলো এই সেশনে 12 নম্বর ব্যাচ। তো তোমরা যদি এই 12 নম্বর ব্যাচে, যেটা হয় শনিবার এবং রবিবার, এই ব্যাচের মধ্যে তোমরা এডমিশন নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং এডমিশন প্রসেসটা কি সেটা আমি বলে দিব। আগে ক্লাসটা দেখে নাও, তারপর বাকি বিষয়গুলো আমি বলে দিচ্ছি। তো এখন দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করছি। এবং খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস এটা, ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো পলিটি থেকে টপিকটা হলো ফান্ডামেন্টাল ডিউটিস। তো এখানে কি আছে, ভারতীয় সংবিধানে পার্ট 4 ব্র্যাকেটে এতে মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে। তো তার আগে তোমাদের বলে দিই, গত ক্লাসেই বলেছিলাম যে ভারতের সংবিধানের মধ্যে কিছু অধ্যায় রয়েছে, পার্ট রয়েছে। তো কয়টা পার্ট ছিল টোটাল? 22, 22টা থেকে যে আগে পড়েছিলাম আমরা কি ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটসটা অর্থাৎ মৌলিক অধিকার ছিল কোন পার্টের মধ্যে? 3 নম্বর পার্টের মধ্যে, পার্ট 3 রয়েছিল। আর আজকেরটা হলো পার্ট 4। পার্ট 4-এর মধ্যে আছে মৌলিক কর্তব্য। এখন কথা হলো পার্ট 4 মৌলিক কর্তব্য তো আছে, ঠিক আছে, কিন্তু এই ব্র্যাকেটে এটা কোথায় থেকে আসলো? তো তোমাদের বলে দিই, আমাদের যখন ভারতের সংবিধান এইগুলি হয়েছিল, যে পার্টগুলি, তখন কিন্তু এই যে মূল সংবিধানের মধ্যে এই মৌলিক কর্তব্য বিষয়টা ছিল না। ওকে, তো আমাদের ভারতের মূল সংবিধানের মধ্যে এই মৌলিক কর্তব্যটা ছিল না। প্রথম যখন বানানো হয়েছিল, মেইন যে সংবিধানটা বানানো হয়েছিল, তখন ওইটার মধ্যে মৌলিক কর্তব্য বলতে কিছু ছিল না। তো মৌলিক অধিকার যে ছিল, যেটা আগের ক্লাসে ডিসকাস করেছি, ফান্ডামেন্টাল রাইটস, তো সেই বিষয়টা যখন করা হয়েছিল, যে আমরা যখন জন্ম হয়েছি আমাদের কিছু অধিকার আছে, তো সেই ফান্ডামেন্টাল রাইটসগুলি আমরা পড়েছি, সেই অধিকারগুলি পড়েছি। কিন্তু পরে যখন সংশোধন হয়েছে, কি হয়, আগে যখন সংবিধানটা হয়েছে, মূল সংবিধানটা হয়েছে, তখনকার সময় বা পরবর্তী সময় বা এখনকার সময়টা কি অনেক পরিবর্তন হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। আগে অনেক কিছু ছিল যে এখন এগুলি নেই, বা আগে ছিল না এখন আছে, তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো সময়ের সাথে সাথে কি হয়, এটা চেঞ্জ হতে থাকে, মডিফাই হয়, সংশোধন হয়, অনেক কিছু বাদ যায় বা অনেক কিছু নতুনভাবে অ্যাড হয়। তো তখন যখন অ্যাড হয়, এরকম যখন বানানো হয়েছে, যে পার্ট 1, পার্ট 2 বা আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, তো এরকম করে যখন বানানো হয়েছে, তো ধরুন আর্টিকেল 21 বানালো, তারপর 22 বানালো, 23, তো এরকম করতে করতে অনেকগুলি বানানো হলো। কিন্তু পরবর্তী সময়ে মনে হলো যে আর্টিকেল নাম্বার 21টা আমার একটু চেঞ্জ করতে লাগবে। সংবিধানের কাছে মনে হলো আর্টিকেল 21টা আমার কাছে চেঞ্জ করতে লাগবে, কিছু বাদ দিতে লাগবে বা নতুন কিছু অ্যাড করতে লাগবে। তখন তারা কি করলো, তখন এটা 21-এর পরে এটা চেঞ্জ করলে বা সংশোধন করলে, এটা তো 22 দিতে পারে না, কারণ 22 অলরেডি আছে। তখন কি করে 21-এর সাথে তারা কি দিয়ে দেয়, এ দিয়ে দিল, এটা সংশোধন হয়েছে। তো 21 দিয়ে দিল, বা পরবর্তী সময় আবার সংশোধন হয়েছে, তখন এটাকে করে দিল 21B। তো তার জন্য ব্র্যাকেটে দেওয়া হয়। তো মৌলিক কর্তব্য যেহেতু মূল সংবিধানে ছিল না পার্ট 4-এর মধ্যে, এটা পরে সংশোধন করা হয়েছে, পরে এটা অ্যাড করা হয়েছে, নতুনভাবে অ্যাড করা হয়েছে, তার জন্য এটা পার্ট 4-এর দেওয়া হলো। ওকে, তো তার জন্য ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়, বি এরকম করে দেওয়া হয়। যখন 2বার সংশোধন হলো তখন বি দিল, তো এরকমভাবে দেওয়া হয়। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখন হলো বলে দিচ্ছি, ভারতীয় সংবিধানে পার্ট 4-এর মধ্যে কি মৌলিক কর্তব্য রয়েছে, পার্ট 4-এর ব্র্যাকেটের মধ্যে প্রথমে যেহেতু ছিল না, পরে সংশোধন হয়েছে, তার জন্য পার্ট 4-এর সাথে কি দিল,
মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে। তো মৌলিক কর্তব্য আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানে কোথায়? পার্ট 4A তে। ওকে, ভারতীয় সংবিধানে আর্টিকেল 51A তে নাগরিকদের মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তো ভারতের সংবিধানে আর্টিকেল নাম্বার 51 যে আছে তার মধ্যে এটা সংশোধন করা হয়েছে, তার জন্য ব্রেকেটে এ আছে। তো নাগরিকদের মৌলিক কর্তব্য নিয়ে এটাতে আলোচনা করা হয়েছে। মূল সংবিধানে মৌলিক কর্তব্য ছিল না, যেটা আমি আগেই বলেছি। মূল যে সংবিধানটা ছিল সেটার মধ্যে মৌলিক কর্তব্যটা আগে ছিলই না, এটা পরবর্তী সময় সংশোধন করা হয়েছে, তার জন্য এই যে ব্রেকেটে এটা লাগানো হলো। আর কেন লাগানো হলো এটা তো বলেই দিয়েছি। পরবর্তী সময়ে মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজন করা হয়েছে, যে পরবর্তী সময়ে মৌলিক কর্তব্যটা কি হয়েছে সংবিধানের মধ্যে অ্যাড করা হয়েছে, সংযোজন করা হয়েছে। ওকে, নেক্সট, এখন মৌলিক কর্তব্যগুলি কি কি রয়েছে সেগুলি এখন দেখিনি। মৌলিক কর্তব্যগুলি প্রথমে কি রয়েছে? সংবিধান মেনে চলা এবং তার সকল আদর্শ ও নীতি এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করা। যে সংবিধানে মেনে চলা, সংবিধানের মধ্যে যে কতগুলি ধারা রয়েছে, ধারার মধ্যে কতগুলি কাজ রয়েছে, এই কাজগুলি মেনে চলা, অর্থাৎ সংবিধানটা যা কিছু আছে সংবিধানটা মেনে চলা। সংবিধানে যত সকল আদর্শ আছে বা নীতি আছে বা যেরকম জাতীয় পতাকা আছে, আমাদের জাতীয় সঙ্গীত আছে, এগুলিকে শ্রদ্ধা করা। যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলিকে শ্রদ্ধা করা, সংবিধান মেনে চলা, সংবিধানের মধ্যে যে সকল আদর্শ নীতি আছে, আমাদের যে আদর্শ আছে নীতি আছে, এই সবগুলিকে কি মেনে চলা। এটা হলো আমাদের মৌলিক কর্তব্য। যে আমাদের ভারতীয় জনগণ হিসাবে, নাগরিক হিসাবে আমাদের কর্তব্য হলো সংবিধান মেনে চলা, তার যত আদর্শ আছে নীতি আছে সেগুলি মেনে চলা, জাতীয় পতাকাকে শ্রদ্ধা করা, জাতীয় সঙ্গীতকে আমাদের শ্রদ্ধা করা, এগুলি হলো আমাদের মৌলিক কর্তব্য। 2 নম্বর, যে মহান আদর্শ আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল তা পোষণ ও অনুসরণ করা। যে মহান আদর্শ, যে মহান ব্যক্তিরা ছিল যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য, যেরকম গান্ধীজি আছে বা নেতাজি সুভাষচন্দ্র বোস আছে, ক্ষুদিরাম আছে, ভগৎ সিং আছে, এরকম অনেক মহান ব্যক্তিরা আছে যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য অনেক কিছু করেছেন, তারা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন। তো তাদেরকে, সেই মহান যে আদর্শ ব্যক্তিরা আছে যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য এত কিছু করেছে, সংগ্রাম করেছেন, তাদেরকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে মনে করতে হবে, যেরকম তাদের বার্থডেতে বা তারা কী কাজ করছে সেগুলিকে আমাদের মনে রাখতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। ওকে, তাদের অনুসরণ করতে হবে, তাদের মনে করতে হবে, শ্রদ্ধা দিতে হবে। 3 নম্বর, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বজায় রাখা ও রক্ষা করা। ভারতের যে সার্বভৌমত্ব, ঐক্য, অখণ্ডতা বজায় রাখতে হবে। মানে বেসিক্যালি এখানে কি বলেছে, ভারতের যে সবাই মিলে একসাথে থাকা, সেগুলি রক্ষা করা, যে সবার যে কালচার রয়েছে বা ট্রেডিশন রয়েছে এগুলি কি রক্ষা করা, সবাই মিলে মিশে একসাথে থাকা, সেগুলি আমাদের মৌলিক কর্তব্য, এগুলি দেখা আমাদের মৌলিক কর্তব্য। ওকে, নেক্সট 4 নম্বর, দেশকে রক্ষা করা ও জাতীয় সেবা করা। ওকে, সেবা কার্য করা। তো দেশকে আমাদের কি রক্ষা করতে হবে, দেশের জন্য কোনটা ভালো হবে সেটা আমাদের করতে হবে, সেটা আমাদের মৌলিক কর্তব্য। দেশের জন্য একটা কাজ করা, সেটা আমাদের মৌলিক কর্তব্য। যে জাতীয় সেবা করা, যে মানুষের সেবা করা, যে একটা মানুষের সেবা করলেই তো এটা কি এক একটা মানুষ মিলেই তো হয়, এক একটা মানুষ মিলে ফ্যামিলি হয়, ফ্যামিলি মিলে সোসাইটি, সোসাইটি মিলে একটা সিটি, ভিলেজ, সিটি, দেন স্টেট, কান্ট্রি, এরকম হয়। তো কি জাতীয় সেবা করতে হবে, দেশকে রক্ষা করা, জাতীয় সেবা করা, যখন যার হেল্প দরকার তাকে হেল্প করা, সেবা করা, এরকম আমাদের এগুলি করা আমাদের মৌলিক কর্তব্য। নেক্সট 5 নম্বর, ধর্মগত, ভাষাগত ও অঞ্চলগত বা শ্রেণীগত বিভিন্নতা অতিক্রম করে ভারতের সকল নারী জাতিপক্ষে মর্যাদা হানিকর প্রথা পরিত্যাগ করা। মানে ধর্মগত বা ভাষাগত, অঞ্চলগত, শ্রেণীগত বিভিন্ন অতিক্রমে কি ভারতের যে সকল নারীরা রয়েছে তাদের মানে মর্যাদার জন্য, তাদের মর্যাদা যাতে কোনো হানিকর না হয়, তাদের এটা যাতে প্রথাটা কি পরিত্যাগ করা না হয়, মানে বেসিক্যালি তাদের প্রতি যদি কোনো মানে কি হয়, যাতে হানিকর না হয়, তারা যাতে কোনো হানিকর না হয়, তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে রক্ষা করা, এটা আমাদের মৌলিক কর্তব্য। 6 নম্বর, ভারতের মিশ্র সংস্কৃতি সমৃদ্ধি, উত্তরাধিকারকে শ্রদ্ধা করা এবং সংরক্ষণ করা। তো ভারতের মিশ্র সংস্কৃতি তো আমরা জানি, ভারতের মধ্যে মিশ্র সংস্কৃতি রয়েছে, ডাইভার্সিটি। তো আমাদের ইন্ডিয়াটা কি ডাইভার্সিটি, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈনিজম সবাই রয়েছে, মিশ্র সংস্কৃতি রয়েছে, মিশ্র কালচার রয়েছে, ট্রেডিশন রয়েছে। তো সবাইকে সমানভাবে দেখা, সবাইকে শ্রদ্ধা করা, সবাই যার যে কালচার রয়েছে সেটাকে সংরক্ষণ করে রাখা। ওকে, এইটা সংরক্ষণ করে রাখা, সবাই এখানে সমান, কেউ ছোট কেউ বড় নয়। তো ভারতের মিশ্র সংস্কৃতিটা কি, সেটাকে শ্রদ্ধা করতে হবে এবং সংরক্ষণ করতে হবে, এটাও আমাদের একটা মৌলিক কর্তব্য। নেক্সট 7 নম্বর,
বন, হ্রদ, নদী ও বন্যপ্রাণী সমবেত সকল প্রাকৃতিক সদর হওয়া। যে বন, হ্রদ, নদী, বন্যপ্রাণী যত রয়েছে এই সবগুলিকে কি আমাদের রক্ষা করতে হবে। যেরকম বন নষ্ট করলে হবে না, যে হ্রদ, নদী, বন্যপ্রাণী এগুলো সবগুলিকে আমাদের রক্ষা করতে হবে, সেগুলিও আমাদের মৌলিক কর্তব্য। বৈজ্ঞানিক মানসিকতা, মানবোধ এবং অনুশাসন। ওকে, যে বৈজ্ঞানিক মানসিকতা, মানবতাবোধ, অনুশাসন এগুলি হলো আমাদের আরেকটি মৌলিক কর্তব্য। সরকারি সম্পত্তি রক্ষা করা এবং হিংসা পরিত্যাগ করা। যে সরকারি যে সম্পত্তি রয়েছে সেটা রক্ষা করতে হবে, হিংসা না করা, হিংসা একদমই করা চলবে না, এগুলি আমাদের মৌলিক কর্তব্য। যে কারোর প্রতি হিংসা করব না, সরকারি সম্পত্তিগুলি রক্ষা করব। যেরকম ধরুন যে আমরা একটা সরকারি কোনো একটা জিনিস, যেরকম আমরা বাস স্ট্যান্ডে গেলাম বা ধরুন কোনো একটা সরকারি কোনো একটা স্থানে গেলাম, স্কুলে গেলাম, যে ওখানে গিয়ে অনেকে কী করে বেঞ্চ ভেঙে দেয় বা একটা রুমের দরজাটা ভেঙে দিল, উইন্ডোটা ভেঙে দিল। তো এগুলি কি, এগুলি সরকারি সম্পত্তি, তো এগুলি না করা বা এরকম সরকারি যত সম্পত্তি আছে সবগুলিকে রক্ষা করা বা হিংসা না করা, হিংসাটা পরিত্যাগ করা। তো এটাও হলো আমাদের আরেকটি মৌলিক কর্তব্য। ওকে, তারপর কি রয়েছে, জাতি সতত উদ্যম ও সাফল্যের ক্ষেত্রে উৎকর্ষ লাভের জন্য চেষ্টা করে। জাতি কি, যাতে সবার সাফল্যের জন্য, ভালোর জন্য, উৎকর্ষ লাভের জন্য যাতে চেষ্টা করে থাকেন। তো দেশের সাফল্য, দেশের ভালো কিভাবে হবে, এক একটা মানুষ দিয়েই তো দেশ হয়। যেরকম এক একটা মানুষ দিয়ে ফ্যামিলি হয়, ফ্যামিলি থেকে এক একটা ফ্যামিলি মিলে সোসাইটি, দেন ভিলেজ, সিটি, স্টেট, কান্ট্রি। তো এক একটা মানুষের ইম্পর্টেন্ট, এক একটা মানুষ সাফল্য হলেই দেশের সাফল্য হবে, এক একটা মানুষের ভালো হলেই দেশের ভালো হবে। যেরকম একজন, ফর এক্সাম্পল, একজন টিচার হলো, একজন আইপিএস অফিসার হলো, তো ভালো কার হবে, দেশের জন্যই তো ভালো। তো এরকমভাবে যে প্রত্যেকটা মানুষই যাতে জাতি কি সাফল্য অর্জন করতে পারে সেদিকে চেষ্টা করতে হবে, বা একজন কেউ করতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না, তাকে বরঞ্চ আমাদের হেল্প করতে লাগবে, যতটুকু আমাদের সম্ভব হেল্প করতে লাগবে। তো এটাও আমাদের একটা মৌলিক কর্তব্য। তারপর 11 নম্বর, 6 to 14 বছর বয়স রক্ষা করা এবং তার উন্নতি সাধন করা। সকল প্রাণীর প্রতি সমন্বয় ও সাধারণ সৌভ্রাতৃত্ব বোধ বৃদ্ধি করা ও সংস্কারের স্পৃষ্ট জাগ্রত করা। তো এখানে বেসিক্যালি কি বললো, যে 6 থেকে 14 বছরের যে শিশুরা রয়েছে তাদেরকে রক্ষা করা, তাদের যাতে উন্নতি সাধন হয়, তাদের এডুকেশনের দিকে, তাদের পড়াশোনার দিক দিয়ে দেখতে লাগবে। অনেক সময় কি হয়, যে ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করানো হয়, তাদেরকে অনেক সময় হিউম্যান ট্রাফিকিংয়ের মধ্যে, যেটা আমরা আগের ক্লাসেও পড়েছিলাম হিউম্যান ট্রাফিকিং নিয়ে। সো ওইটার মধ্যে কী হয়, হিউম্যান ট্রাফিকিং নিয়ে, যে ছোটো বাচ্চাদেরকে কিডন্যাপ করা হলো, তাদেরকে দিয়ে কাজ করানো হলো, বা এমনিতেও তারা কাজ করলো, তো সেই দিক থেকে দেখতে লাগবে, তাদেরকে রক্ষা করতে লাগবে। 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত তাদের যাতে শিক্ষা দেওয়া হয়, তাদের যাতে উন্নতি সাধন করা হয়, তো সেই দিক থেকে আমাদের দেখতে লাগবে, সেটাও আমাদের একটা মৌলিক কর্তব্য। যে সকল প্রাণীর প্রতি যাতে একটা শ্রদ্ধা থাকে, যে সৌভ্রাতৃত্ব বোধ যাতে থাকে, এটা যাতে বৃদ্ধি করা হয়, তারপর সংস্কারের স্পৃষ্ট জাগ্রত করা হয়, এটাও আমাদের মৌলিক কর্তব্য। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তারপর রয়েছে কি, মূল সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত ছিল না। যে মূল সংবিধানে মৌলিক কর্তব্যটা কি অন্তর্ভুক্ত ছিল না, সেটা আমরা আগেই পড়েছি। মূল কর্তব্যের মধ্যে, সংবিধানের মধ্যে মৌলিক কর্তব্য ছিল না, এটা পরবর্তী সময়ে অ্যাড করা হয়েছে, সংশোধন করা হয়েছে। তো 1976 সালে 42তম সংবিধান সংশোধনের দ্বারা 10টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে। যে 1976 সালে কি করা হয়েছে, 42তম সংবিধান সংশোধনের দ্বারা কয়টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করেছেন, 10টি, টোটাল 10টি অন্তর্ভুক্ত করেছেন মৌলিক কর্তব্য। কিন্তু পরবর্তী সময়ে 2002 সালে 86তম সংবিধান সংশোধনে আইন দ্বারা 11 নং মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়। কিন্তু 2002 সালে কি করেছেন, আরও একটা অ্যাড করেছেন, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্য অ্যাড করেছেন। অ্যাড করে এখন টোটাল হলো কত, 11টি, টোটাল 11টি মৌলিক কর্তব্য হয়েছে, যেটা আমরা 11টি মৌলিক কর্তব্য নিয়ে আমরা আলোচনা এখনই করলাম। তো আগে ছিল 10টা, প্রথমে করেছে 1976 সালে, তারপর 2002-এ গিয়ে 86তম সংবিধান সংশোধনের দ্বারা আরও একটি অ্যাড করেছেন, এখন টোটাল হলো 11টি। টোটাল কয়টি মৌলিক কর্তব্য রয়েছে, 11টি, যেটা আমরা এখনই আলোচনা করেছি। ওকে, সো নেক্সট, এখন কিছু ওয়ান লাইনার দেখে নেব, কিছু 1 নম্বরে যে কোশ্চেন থাকে এই কোশ্চেনগুলি দেখে নেব, তারপর আমরা দেখব এমসিকিউ। ভারতের মূল সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য ছিল, যে ভারতের মূল সংবিধানের মধ্যে কয়টি মৌলিক কর্তব্য ছিল, কোনো মৌলিক কর্তব্য ছিল না। যে আমরা পড়েছিলাম কি, ভারতের মূল সংবিধানে কি মৌলিক কর্তব্য ছিলই না, এটা পরবর্তী সময়ে এসেছে, পরবর্তী সময়ে এটা অ্যাড করা হয়েছে, যুক্ত করা হয়েছে। 42তম যে সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 খ্রিস্টাব্দে কি অ্যাড করা হয়েছে, কয়টা, 10টা অ্যাড করা হয়েছে। মূল সংবিধানে কিন্তু ছিল না, প্রথমে 10টা অ্যাড করা হয়েছে, তারপর 2002 সালে আবার আরও একটা অ্যাড করা হয়েছে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, তখন টোটাল হলো 11টা। কিন্তু মূল সংবিধানে, এই কোশ্চেনে কি বলেছেন, মূল সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য ছিল, তো মূল সংবিধানে কোনো মৌলিক কর্তব্য ছিলই না। 2 নম্বর,
কবে ভারতের সংবিধানে সর্বপ্রথম মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে, যে কবে ভারতের সংবিধানে সর্বপ্রথম মৌলিক কর্তব্যটা কি অ্যাড করেছেন, সংযোজন করেছেন, কবে করেছেন? এই যে 1976, ওকে, 1976 খ্রিস্টাব্দে, 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। যেরকম পরেরটাই রয়েছে 3 নম্বর, কততম সংবিধান সংশোধনের আইনের সাহায্যে ভারতীয় সংবিধানে সর্বপ্রথম মৌলিক কর্তব্য সংগ্রহ করা হয়? কততম? এই যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 খ্রিস্টাব্দে যে প্রথম মৌলিক কর্তব্য সংযোজন করা হয়। আর কয়টা করা হয়? টোটাল 10টা করা হয়েছিল। নেক্সট 4 নম্বর, 42তম সংবিধান সংশোধন আইন কবে পাশ হয়? 1976 খ্রিস্টাব্দে। কোন কমিটির সুপারিশ ভিত্তিতে 42তম সংশোধনী আইন পাশ করা হয়? শরণ সিং কমিটি। কোন কমিটি? শরণ সিং কমিটি। 42তম সংবিধান সংশোধনকে কি বলা হয়? 42তম সংবিধান সংশোধনকে ভারতের ক্ষুদ্র সংবিধানও বলা হয়। যে 42তম সংবিধান সংশোধনের সময় যে ইন্দিরা গান্ধীর আমলে এত বেশি যে অ্যাড করা হয়েছে, সংশোধন করা হয়েছে, আর অনেক কিছু অ্যাড করা হয়েছে, মডিফাই করা হয়েছে যে সংবিধানে, তার জন্য এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। তার জন্য এটাকে বলে ভারতের ক্ষুদ্র সংবিধান। তো ইন্ডিয়ান মিনি কনস্টিটিউশন কোনটাকে বলা হয়? এই যে 42তম সংবিধান সংশোধনকেও বলা হয় ভারতের ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন। ওকে, দেন 7, শরণ সিং কমিটির প্রতিবেদন মৌলিক কর্তব্য সংযোজনের কথা বলা হয়েছিল। কয়টি বলা হয়েছিল? যে 4টি। ওকে, 4। 42তম সংশোধনী আইনের সাহায্যে কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজন করা হয়? কয়টি করা হয়? 10টি। যেটা 42তম সংশোধনীর মাধ্যমে, যে 1976 খ্রিস্টাব্দে 42তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য প্রথমবারের মতন কয়টা অ্যাড হয়? 10টা অ্যাড হয়। কয়টা? 10টা। সংবিধানে কোন অংশে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে? যে সংবিধানে কোন অংশে? যে 4র্থ অংশে, যে পার্ট 4 এতে, ব্র্যাকেটে এ। কারণ এটা কি, প্রথমে তো যেহেতু মূল সংবিধানের মধ্যে মৌলিক কর্তব্য ছিলই না, পরে সংশোধন করা হয়েছিল, যেহেতু সংশোধন করা হয়েছে তখন এটা ব্র্যাকেটে কি দিয়েছে? এ দিয়েছে। তো তার জন্য 4র্থ অংশে যে ব্র্যাকেটে এ, পার্ট 4 ব্র্যাকেটে এ। 10 নম্বর, সংবিধানে কোন ধারায় মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে? কোন ধারায় করা হয়েছে? এই যে 51 নং ধারা, 51 ব্র্যাকেটে এ নং ধারায়। ওকে, 11, কোন দেশে অনুকরণের ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য সমূহ সংযোজন করা হয়েছে? পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। 86তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 2002 খ্রিস্টাব্দে। 86তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 2002 খ্রিস্টাব্দে। তখন একটা মৌলিক কর্তব্য নতুনভাবে অ্যাড হয়েছিল। অ্যাড হয়ে প্রথম ছিল 10টা, আর এটার মধ্যে অ্যাড হয়েছে কয়টা? একটা। তারপর টোটাল হলো 11টা। ওকে, 13, 86তম সংবিধান সংশোধনের সাহায্যে কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজন করা হয়েছে? এই যে 1টি। বর্তমানে ভারতে মৌলিক কর্তব্য সংখ্যা কয়টি? 11টি। বর্তমান ভারতে মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11টি। 16 থেকে 14 বছর পর্যন্ত প্রত্যেক বালক বালিকা শিশুদের বিদ্যালয়ে প্রেরণ করা হলো পিতা মাতা বা অভিভাবকদের কর্তব্য। এটি কোন ধারায় উল্লেখ করা হয়েছে? এটি 51 নং ধারায় উল্লেখ করা হয়েছে। এটি 51 নং ধারায় উল্লেখ করা হয়েছে। আর এটা একটা মৌলিক কর্তব্য। 16, মৌলিক কর্তব্য সমূহ আদালত কর্তৃক এই যে অবলোকযোগ্য। 42তম সংবিধান সংশোধনী আইন কোন প্রধানমন্ত্রীর সময় পাশ হয়? ইন্দিরা গান্ধীর সময় পাশ হয়। 42তম সংবিধান সংশোধনী আইন কোন প্রধানমন্ত্রীর সময় পাশ হয়? ইন্দিরা গান্ধীর সময়। যেটা বলেছিলাম 42তম সংবিধানকে আবার কি বলা হয়? মিনি কনস্টিটিউশনও বলা হয়, যেটা ইন্দিরা গান্ধীর সময় এটা হয়েছিল। ওকে, এখন রয়েছে কিছু এমসিকিউ। তো এমসিকিউ, প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা বলার আগে তোমাদের বলে দিই, আমাদের যে 12 নম্বর ব্যাচটা, এই সেশনে 12 নম্বর ব্যাচ, যেটা কিন্তু ক্লাস গতকালকে অর্থাৎ 16 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। এটা শনিবার এবং রবিবার থাকবে ক্লাসটা। তো তোমরা যারা এখনও এডমিশন হওনি, তোমরা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এডমিশনটা নিয়ে নিতে পারো। ওকে, এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, এবং মান্থলি ফিসটা হলো 500 টাকা, যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে একদম ফুল নোটসটা পেয়ে যাবে, সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবে, এবং অনলাইন মক টেস্ট এবং অফলাইন মক টেস্ট, ওয়েমার্কশিট বেসড অফলাইন মক টেস্টও কিন্তু পেয়ে যাবে। তো যারা এখনও তোমরা এডমিশন হওনি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এডমিশনটা হয়ে যেতে পারো, কারণ আমাদের এখানে সিট কিন্তু লিমিটেড। আর শনি রবিবারে এটা ব্যাচটা হবে। আর এখন যদি তোমরা এডমিশন না নাও তাহলে কিন্তু আবারও অনেক দিন ওয়েট করতে লাগবে, আবার কবে ব্যাচ শুরু হয় ঠিক বলা যাচ্ছে না। তো তার জন্য খুব শীঘ্রই যোগাযোগ করো। আর আমাদের এখানে কিন্তু লিমিটেড সিট রয়েছে, তার জন্য খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, এনিওয়ে এমসিকিউগুলি বলে দিচ্ছি এখন।
ভারতের মূল সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য ছিল? ভারতের মূল সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য ছিল? এইটা আমি আনসারটা বলবো না, এটা আপনার আনসারটা কমেন্ট বক্সে জানাবেন যে এটার আনসারটা কী হবে। ওকে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভারতের মূল সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য ছিল, যেটা আমি অলরেডি বলে দিয়েছি আগের যে আমরা ডিসকাস করেছি তখনই বলে দিয়েছি, তো এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নেক্সট 2 নম্বর, 42তম সংশোধনী আইনের সাহায্যে কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজন করা হয়? যে 42তম সংশোধনী আইনের সাহায্যে কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজন করা হয়? 10টি। অপশন নাম্বার বি 10, অপশন নাম্বার বি। 3 নম্বর, সংবিধানে কোন অংশে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে? সংবিধানে কোন অংশে করা হয়েছে? চতুর্থ এ অংশে, চতুর্থ ব্র্যাকেটে এ অংশে, অর্থাৎ অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। 4 নম্বর, সংবিধানে কোন ধারায় মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে? এই যে 51 নং ধারায়। 5 নম্বর, কোন দেশের অনুকরণ ভারতে মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে? কোন দেশের অনুকরণ ভারতে মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, অপশন নাম্বার ডি। 6 নম্বর, কবে ভারতের সংবিধানে সর্বপ্রথম মৌলিক কর্তব্য সংযোজন করা হয়? কবে করা হয় সর্বপ্রথম? তো এটা কি হবে? এটা হবে 1976 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। আমি আর বাকি অপশানগুলি পড়ছি না, ডাইরেক্ট আনসারগুলি বলে দিচ্ছি কারণ এগুলো অলরেডি যে ডিসকাস করেছি। ওকে, সো নেক্সট 7, কততম সংবিধান সংশোধন আইনের সাহায্যে ভারতের সংবিধানে সর্বপ্রথম মৌলিক কর্তব্য সংযোজন করা হয়? তো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যে সর্বপ্রথম, এটা হবে 42তম, অপশন নাম্বার ডি 42তম, যেটাকে কি বলা হয়? ইন্ডিয়ার মিনি কনস্টিটিউশনে কিন্তু বলা হয়। 8 নম্বর, 42তম সংবিধান সংশোধন আইন কবে পাশ হয়? 42তম কবে পাশ হয়? যে 1976 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার এ। 9 নম্বর, স্মরণ সিং কমিটি প্রতিবেদন কয়টি মৌলিক কর্তব্য সংযোজনের কথা বলা হয়? যে কয়টি কমিটির কথা বলা হয়, এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ 8টি, অপশন নাম্বার এ 8টি। 10, বর্তমান ভারতে মৌলিক কর্তব্যের সংখ্যা, বর্তমান ভারতে মৌলিক কর্তব্য কয়টা রয়েছে? 11টি, অপশন নাম্বার সি 11টি। 11, 6 থেকে 14 বছর পর্যন্ত প্রত্যেক বালক বালিকা বা শিশুদের বিদ্যালয়ে প্রেরণ করা হলো পিতামাতা বা অভিভাবকদের কর্তব্য। এটি কোন ধারায় উল্লেখ করা হয়েছে? এটি কোন ধারায় উল্লেখ করা হয়েছে? এটি উল্লেখ করা হয়েছে যে 51A, 51A, মানে না 51A ধারায় উল্লেখ করা হয়েছে, 51A, অপশন নাম্বার ডি। 12, 86তম সংবিধান সংশোধনের সাহায্যে কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজন করা হয়েছে? কয়টি করা হয়েছে? 66তম 86তম সংবিধান সংশোধনের সাহায্যে কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজন করা হয়? কয়টি করা হয়? একটি করা হয়, একটি, অপশন নাম্বার এ। 13, মৌলিক কর্তব্য সমূহ আদালত কর্তৃক, মৌলিক কর্তব্য সমূহ আদালত কর্তৃক, তো এটা আনসার কি হবে? এটা আনসার হবে অপশন নাম্বার বি, অবলোকনযোগ্য, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। ওকে ওকে, সো এই ছিল কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। তো আমরা আজকে ক্লাসের মধ্যে কী আলোচনা করলাম? ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে আলোচনা করলাম, প্রথমে কনসেপ্ট, তারপর দেখে নিলাম কিছু ওয়ান লাইনার এবং এমসিকিউ আমরা দেখে নিলাম। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করতে পারো, তোমাদের আনসার তোমরা পেয়ে যাবে। আর তাছাড়া কোনো কিছু জানার থাকলে, কোনো কোয়ারিজ থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারো। আর আমাদের যে অফলাইন ক্লাসের ব্যাচটা, সেটার মধ্যে যারা এখনও এডমিশন হওনি, তোমরা খুব শীঘ্রই এডমিশন হয়ে যাও, কারণ আমাদের এখানে কিন্তু সিটটা লিমিটেড রয়েছে। অনেকে অলরেডি এডমিশন হয়ে গেছো, যারা এখনও এডমিশন হওনি খুব শীঘ্রই হয়ে যাও, সিটটা লিমিটেড রয়েছে। আমি এডমিশন প্রসেসটা আবারও বলে দিচ্ছি, 5,000 টাকা এডমিশন ফিস, মান্থলি ফিসটা হলো 500 টাকা, যার মধ্যে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবে, যেটা আমরা জেরক্স করে দেবো, তোমাদের জেরক্স করতে লাগবে না, একদম ফুল নোটস পেয়ে যাবে। সায়েন্স আছে, আর্টস আছে, বেঙ্গলি, ককবরক সবগুলি বিষয় কিন্তু রয়েছে। তোমরা আমাদের কোচিং সেন্টারে আসো, নোটসটা দেখো, যদি ভালো লাগে তবে তোমরা নোটসটা নিতে পারো, এডমিশন হতে পারো। তো এটা আমাদের পেয়ে যাচ্ছ। সপ্তাহে 2 দিন ক্লাস, অফলাইন মক টেস্ট এবং অনলাইন ওয়েমার্কশিট বেসড মক টেস্ট, প্রতি মাসে অফলাইন ওয়েমার্কশিট বেসড মক টেস্ট হয়ে থাকে এবং নোটসটা তো তোমাদের থাকবেই। তাছাড়াও কিছু কনফিউশন থাকলে নাম্বার তো আছেই, কল করতে পারো। আর যারা বাড়ি দূরে আছে, তোমরা আসতে পারবে না বা প্রাইভেট জব করছো, তো তাদের জন্য আমি বলছি তোমরা নোটসটাও কিন্তু নিতে পারো। তো নোটসটা নেওয়ার জন্য তোমরা এই নাম্বারেই কল করে জেনে নিতে পারো। তো নোটের প্রাইসটা হলো 3,000 টাকা, টেট 1 নোটের প্রাইস, এবং টেট 2 নোটের প্রাইসও 3,000 টাকা। দুটো যদি তোমরা একসাথে নিতে চাও তাহলে হবে কি 5,000 টাকা, দুটো একসাথে নিলে 5,000 টাকা, ইন্ডিভিজুয়াল হলে 3,000 টাকা, কম্বাইন নোট হলে 5,000 টাকা। এটা হলে কি, এটা হলে তোমরা নোটসটা পেয়ে যাচ্ছ। আর এডমিশন নিলে তোমরা নোটস পাবে, সাথে অফলাইন ক্লাস পাবে, অনলাইন এবং অফলাইন মক টেস্টও কিন্তু পেয়ে যাচ্ছ।
আর এই যে এই ব্যাচটা যেটা হলো এই সেশনে 12 নম্বর ব্যাচ, এই ব্যাচের সিটটা লিমিটেড রয়েছে এবং এই ব্যাচটা হলো শনিবার এবং রবিবারের ব্যাচ। যারা এই শনিবার রবিবারে তোমরা এডমিশন নিতে চাও খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো। আর আশা করি আজকে ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা এবং কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। আর যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।